নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তুই আমার ক্ষতি করলি এত বড়, তোর কোনোদিন ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করেছি আমি তোর? শুনো বাবু, আমি কিছু করিনি। তুমি বলতা ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল তোর কাছে গেম 2 নাম্বার ছিলাম না, তো ইউজ করে ছুড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না 3 নাম্বার, তোমার আগেও আরো ছিল গো। ছি 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 ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেড়ে আরাব যা চায় পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো, কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাব খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাব আর আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি আর মিনি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছে আমাকে এই নামে ডাকবি না? এই তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে। তোরেই মানাই এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তানি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। ধর বাদ দে, শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না পাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো না, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। যাই কাল আমুনে, ওকে। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝছি না কি হচ্ছে। মনে হলো কেউ এসে আমার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনের গিফট নিবা না বেবি? কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়া বস্তু। মানে? এত ডিটেইলে বলা লাগে? ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে করব। প্লিজ আমার ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারোর অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেলল। কেঁদে লাভ নাই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো প্লিজ বেবি, কাছে আসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেললো। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগলো। আমি তাকে ধাক্কা দিলাম। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। হাহা, এসব কথায় যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না।
লোকটা আমার হাত বেঁধে রেখেছিল। তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সবশেষে কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা। এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি না, সে আমার প্রেমিক না, অন্যভাবে আমি চিনি তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ। ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে? এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ কর তো একটু, দেখি তোকে। আমার মুখে হাত রেখে। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আমি গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ, আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। মন খারাপ? আরব তাকালো না। আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলুন, বলে ফোটেন। একদিন আমি যাচ্ছি। ও আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি যে গায়ে আনহা, তুই প্রেম করিস না কেন? আমি কি বলছি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি। ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। আই হেট ইউ। আরব আরব জবাব দিল না। ওই হাওয়াই মিঠাই, আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। খাবেন? ইয়াম্মি। না। এই দেখেন, আমার দাড়ি হইছে। আরাব অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরাব নিজেই হেসে দিল। ইয়াহু, আমি হাসাতে পারছি। জায়গা থাকুন। এই বলে চলে গেলাম আমি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? আসতে থাকুন বেশি কইরা। এইটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম উষ্টা। উরি মা! পাগলি নাকি আপনি? আমাকে এইভাবে পড়তে দেখে আরবের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর। যখন হাসতে কই হাসেন না, এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যি হাসাতে পারেন? হাসাহাসি পরের ব্যাপার। সরি বলেন আমাকে। মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কর। না, আমি কাউকে সরি বলি না। ভালো, ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর কমু না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখেও। মিমি, কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম। এইটাই ছিল আমার সাথে আরবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। মেরে ফেললেই তো পারতেন। কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো, সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নাই তোমার অন্তত, এটা জানা আছে আমার। কিছুই জানেন না। জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। হাহা। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন?
কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুই যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো, করছি। প্লিজ। ওকে ওকে, চলো। অজ্ঞতায় বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনেই গাড়িতে, আরাফ ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতাম, বাট এত খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? দূর। কিছুই না। আমি আর কিছু বললাম না, জানলার বাহিরে তাকিয়ে কাঁদছি চুপচাপ। কারণ আমার কিছুই করার নাই। এখনো নিজেকে দোষ দিচ্ছি, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। কি জবাব চান আর? কিছু না, তুই চুপ থাকলে ভালো লাগে না। কথা বলো। কথা হারিয়ে দিলেন আপনি। ওকে বলো না। আমি আবার স্মৃতির পাতায় ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরবের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম। যদিও আরব আমাকে আগে চিনেছিল, হয়তো আমার মতো পাগলি আর পাইনি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতো। আমার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল, হাঁটছিলাম বৃষ্টিতে। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছা একদম ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়িটা পাশ দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম, ওই আফ্রিকানি দূর, দেখে চলতে পারেন না? বাচ্চা মাইয়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোনেকার। এই বলার কিছু সময়ের মধ্যেই আরাফ বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরাই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছি, ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমিই দোষী একটু, তাই মাথা নিচু করে নিলাম। প্রথমে আরাবও চেনেনি। কি হলো? উপরে তাকান। মানে সরি, আমি পালাইলাম, টাটা। এটা বলে উল্টা দিকে হাঁটা শুরু করলাম। ভয় আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। পেছন দিয়ে আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পেছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমন করে চিনি মনে ছিল না, মনে পড়ছিলও না। মানুষ তো আমাকে পাগলি বলে, তাই অজ্ঞতাই বললাম হুম, বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আর যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। এইবার মনে পড়ে গেল সব। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু এইভাবেই। চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল। চলে যাচ্ছি। পা বাড়ালাম, মনে হলো কে যেন হাত ধরছে আমার। পেছনে তাকিয়ে দেখি আরাপ। এ মাগো, ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া আমার হাত। আরাপ হাত ছেড়ে দিল। ওরে মা, ব্যথা রে, কি খান, এত শক্তি কেমনে? হা হা হা। বিলেন মার্কা হাসি ছাড়েন, ইউ গন্ডার। কি? না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে, আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মামা করছে। ওরে আমার ট্যাপা টেপি টুপু টাপা টুপা, আমি আইতেছি। এই বলে আমি এক দৌড় দিলাম। আরাপ কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এ ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিন রাস্তায় কাউকে এইভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ভোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরবের দিকে তাকাতেই, কি বৃষ্টি ভিজবা নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়লো? সেটা হয়তো আমার ভাগ্যেরই দোষ ছিল। হা হা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনবো। আরাব গান ছেড়ে দিল। না বলা কিছু কথা থাক অচেনা। কবিতার ভাষায় হোক আনাবো না,
আমি বন্ধ করে দিলাম, আরাব আবার বন্ধ করে দিল। আমি আর কিচ্ছু বললাম না। আরাব আমাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই যাইতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। প্রবলেম কি আপনার? কি প্রবলেম আবার? গান শুনবো না আমি। তো আমার কি? আমি শুনবো। আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। জায়গাটা নিরাপদ না? আর কি হারাবো? আর কে কথা বলছে যে নিজেই আমার? চুপ। যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। আমার দিকে তাকিয়ে হেসে বলল, প্লিজ। আরাব গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাদারও অধিকার নেই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এই মুহূর্তে আরাব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছু বুঝছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরাব আমার মুখ চেপে ধরলো, আরেক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। শুনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না। আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন। নো বেবি, আমি কাউকে বিয়ে করব না, কোনোদিন না। নট ইভেন ইউ। তো মেরে ফেলুন। তাও হবে না। আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এইসব বলতে? আর আবার কিচ্ছু বলল না। আমিও কিছু না বলে চুপচাপ নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। আরাবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি। এখন খোলা থাকায় আরাবকে ধাক্কা দিলাম। আরাব কিছুটা দূরে গেল, কিন্তু আর কিচ্ছু বলল না। আরাব গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনেই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সব সময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিও আরাব ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই, বাকি পথ তোমার, কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আপনার কেনা পতিতা নই আমি যে আপনার টাকা নিব। এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই, হঠাৎ মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করেই কি থেকে কি, আমি জানতাম না বিষয়। তবুও বুঝলাম আরাব মেসেজে কি দিয়েছে। এখন কেমন আছে? ভালো আছে। খাইছিস? যদিও খাইনি, কারণ ক্ষুধা জিনিসটা কি এটা এখন আমার মাথায় কাজ করছে না। যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম, আম্মু পেছন দিয়ে ডাক দিল। আহানা, কিছু হয়েছে? না আম্মু, কেন? চেহারা দেখে মনে হলো। রাতে জাগছি তাই হয়তো। আমি ঘরে যেতেই দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে আরাফের নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। ও ওর ঘরের অনেক জিনিস ভাঙলো, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পরে আরো কয়েকবার আনহা আর আরাফের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাফ ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাফের মুখে গায়ে। আরাফ রাগী লুকে তাকালো। আনহাকেও দেখেই চিনে গেল ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লুক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেলাম যে ওটা যে রাগী মানুষটি। আরাফের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি।
মানে আমি না দেখি নাই। হোয়াট দ্য হেল? না মানে ভুল হয়েছে, সরি। এত কেয়ারলেস আবারও? আমার মুখের অবস্থা কি করছেন এটা আপনি? কি করছি এমন? সুন্দরই তো লাগছে। আমিও আপনি রাগলে লাল হন, এমনিও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিচ্ছি। আন্দাজে এসব বলে নিজের জিব্বায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললেন? না মানে আমি কিছু বলিনি। আচ্ছা, অন্য কেউ বলেছে। কারণ আমি মুছে দিচ্ছি, হাত দিয়ে মুছে দিতে লাগলাম, মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গেছিলাম আমার হাতে আরো রং আছে। তাই ভুলের বশে আরো বেশি রং আরাবের গায়ে ভরে গেল। আরাব বুঝেছি বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে আরাব আমার দিকে এগোতে লাগলো। এইভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগলো। আরাব কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরো রং লাগিয়ে দিল। এটা বলে আরাব ওখান থেকে চলে গেল, আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটায় সেদিনের মতো বিষয়টা মিটিয়ে গিয়েছিল। এভাবে আরো কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরাব আনহার মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাফের চোখের সামনে আনহার কান্না করা মুখ ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে আরাফের চোখ দিয়েও কিছুটা জল পড়ল। আরাফ বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। বাহির থেকে আরাবদের কাজের বুয়া ডাকলো। আরাব বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাফের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল, যদিও আনহা জানে না আরাফের নাম্বার। আনহার সব খোঁজ আরাব বের করেছে, কিন্তু আনহা আরাব সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমোচ্ছিলাম, সেই সময় কল ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বললে বলেন, নইলে রাখুন। আরাব ফোনটা কেটে দিল। আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল, দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে এক কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে বলে গেলাম তোমার প্রথম ভালোবাসা চান না? না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। যাই হোক, তা বাড়ি অবধি আমি আনবো? তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? মানে আমি কোথায় যাইনি? বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন ফাইন, ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথে। প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি যা ছেড়ে দেই একেবারে ছাড়ি। প্লিজ। গলি না আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কল কেটে দিল। আরাবের এসবে যায় আসে না। আরাবের চিন্তায় কোনো কিছুই নাই। সবশেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন, আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতা। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ নয়, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কিরে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না। জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে, ওকে আমি আসতেছি।
কারণ কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। এখন না কেন? আসতেছি রে, রেডি হচ্ছিলাম। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অজ্ঞতা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে, যদিও প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপ থাকার মেয়ে নই। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘুরোঘুরির শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে জানি ওদের কথার জবাব দিলাম। তাকিয়ে দেখি আরাব। ওকে দেখতেই রাগ উঠে গেল, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। দেখ, ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি এটা কি অ্যাংরি ম্যান? মিমিকে সব বলতাম। আরাবের সাথে কয়েক পরিচয়ে ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পেছন থেকে। আনহা, আমি পেছনে ঘুরলাম, এগিয়ে যাচ্ছিলাম। আরাব আরো একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিলাম। জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন আজ কি বিশেষ কিছু? হ্যাঁ, আজ আনহার জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। এই তো ঢুঙ্কি, বক বক করে খালি। সত্যি তাই? পাগলি টাইপ? জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরাবের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়িতে যাবো, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি? চল। আরে রাগিস কেন? আনহা, আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নাই, আমি ফকির। হইছে? মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে চলেন এগিয়ে নেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরাব একটু একটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে। আনহা, আইসক্রিম খাওয়া? টাকা নাই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না, আরাব ভাইয়া ভালো, মাইন্ড করে না, তাই না মিস্টার আরাফ? জি, যদিও রাগ করেছে কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই, বেশি বাড়তেছো আনহা। আপনার কি প্রবলেম? আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। নো নিড। রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শোনেন, আমি কোনো কিছু নিব না। পতিতা না যে দাব নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের জিএফ গুলোকে দেন। তারা আর তুমি এক না। তাই? জি। এক নয়, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগেই মিমি এলো। নেখা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই যা হোক, সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। ওই শৈতান নিবে? দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তান নেই, আজ জন্মদিন বইলা ছাড়লাম। আমি ভুলেও গেছিলাম পেছনে আরাব ছিল। আরাব এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখেই আমি কেন জানো তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। সেদিন এইসব শেষেই আমরা চলে এলাম আর আরাবও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনেই আলাদা অটো নিয়ে নিলাম। আরাব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনো তার মনে আনহা স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাব আনহাকে মেসেজ দিল।
সেই নাম্বার দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করেছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন, উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম, কে? এ মাস্ক ম্যান। ও গ্রেট, সো মাস্ক পরে ঘুমান, গুড নাইট। হাহা, ওকে, উইশটা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মার্কসম্যান? এই বিষয়ে আমি বেশ মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়েই আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়েই যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরাবের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মেটানো যাবে না তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শোনেন তো মিস, কারে কস? আপনাকে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্টু আনহা কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বইন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শুনলেন, মিস প্যাচার বউ। ওই আমাকে প্যাচার বউ বলবি না। ওহো সরি, আমি ভুলেই গেছিলাম। তুই তো প্যাচার বউ না, তুই তো পেতনি। আনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। এখন না, তখন তারে বকিস, এখন না বেইপি। যাই হোক, থ্যাঙ্কস। কি লেগা? আগের আনহা রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনিই আছি। পিকনিকে কি বাহিরের লোকও যাবে? চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাকে কাপলগুলো তাহলে তাদের উনিগুলোরে নিবে? অবশ্যই। হয়, কেন এরম করলো? ওরা প্রেম করবো আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো? হরে, প্রেম করা দরকার। তুই কর, আমি তো বিয়ে করে। এইটুকু বলে থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। থামলি কেন? জানি বিয়ের পরে বরের সাথে প্রেম করবি। ঠিক আছে, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ, তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাগো বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টাপাল্টা হয়ে যাবে। তোর তো এই একটাই কাজ, সব কিছুই উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণন কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল। ওটাই হাত দিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরাবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলো মনে পড়ে যায় আরবের। না, আমি আর আরবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও তত নিজেই কষ্ট পাবো। আমি তো আরবকে নিজের মন থেকে বের করে দিয়েছি। এখন আর কি, নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, চলে গেছে বলেই সামনে থাকতেই থমকে গেলাম। আরব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কে রে, কিভাবে ভূত দেখার মতো ভয় পাচ্ছিস কেন? আরে আরাফ, আপনি? আপনার এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এত পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছে। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাইরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি। বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পেছন দিকে হাঁটছি। আমি যতদূর আরবকে চিনি আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে।
কিন্তু আমি পেছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না তার এত আমার আশেপাশে আসার কারণ কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এইভাবে কাছে আসছে? আমি সব ভাবছিলাম। হঠাৎ আমাকে চুপচাপ থাকতে দেখে, কিরে চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না, চুপ। আমি ভাবলাম যে তোকে পছন্দ করে তাই আর কি। মাথা করে এত মাথা খাটাইতে কে বলছে তোকে? না মানে খাটাস আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমি সামনে, আমি পিছনে। মিমি এদিক, আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে, কখনো বাইরে। আশেপাশে কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা। হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি, গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল। আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়ায় আমার মসলগুলো তার মুখে ঠেকলো। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। চোখ কি নাই? রাস্তায় গিয়ে এভাবে দৌড়ায়? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো? হ্যাঁ, কে তোমাকে বের করে দেবে? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরাও বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো। আমাকে এভাবে বকা করতে দেখে মিমিও আরো কিছু বলার সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হইল মানে? ইন্তাসালসুল মুখ মাফি, অন্য ভাষায় গালি দিল। মানে? কিছু না, থ্যাংক ইউ গুরু, টাটা, ভাগ আনহা ভাগ, মিমি ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এইভাবে দৌড় দিবে। আর বুঝেও নি আমি ওরে গালি দিচ্ছি। নিজেকে জয়ী মনে হচ্ছে। কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গেছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই। তবুও আমাকে বাঁচতে হবে সবার জন্য, এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো, আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম। তবুও চারপাশের সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না। আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমি ফক্স হইছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো, কিন্তু সবচেয়ে আজব হলাম কারণ আরাবও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাব কি আমাকে ফলো করে যাচ্ছে নাকি অন্য কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাব কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাব এসে আমার পাশের সিটেই বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চেনেই না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছু বলবেন আপু? তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু করে আজ অব্দি সে আমাকে তুমিই বলেছে। কি হলো আপু? মুখে মশা ঢুকবে তো? বলুন, কি বলবেন? আপনি তো হঠাৎ এক স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। এখনো এর নাম তো আরাব। স্যার কি বলে? এ হলো আনহা, প্রথম বর্ষের। আর আনহা, এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরো তারিফ করে চলে গেল। স্যার যেতেই কিন্তু কি? আপনি তো হাসছেন কেন? ডোন্ট ওয়ারি আরাবি, কোনো জমজ ভাই না। স্যার এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরো কাহিনী, আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। এত হা করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো করছেন কেন?
ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু? জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। ঠিকই বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও। কারণ যেই মানুষটা থেকে আমি শুধু দূরে থাকতে চাচ্ছি, সে প্রতি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এইসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চায় সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এইসব প্রশ্ন আমার মনে, কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছা করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানলার বাহিরে তাকালাম, নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুজে নিলাম। আমি ভালো করেই বুঝছি আরাব আমার দিকে তাকিয়ে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু এদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এইভাবে আমার ইজ্জত। চোখ বুজে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম, কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকে দেখে আমার মাথায় কিছুটা আরাবের কাঁধে আর কিছু চুল তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। সরি, মাফ করবেন। না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো। সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝেছেন তাই। আর আবার কিচ্ছু বললো না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু পারি আর না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাবেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। ওই আনহা, তুই এখানে? শাকচুনিগুলো, কথা কইবি না। আরে রাগিস কেন? তোরা সব পিছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম এইখানে। গালি দিব না তো কি আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে, তাই স্বাভাবিকের নাটক। আবার কিছুটা বাস্তবতাও, কারণ যতই আমি চেষ্টা করি এইসব ফাজলামির অভ্যাস আমার যায় না। আরে আমরাও লেট আসছি, তুই তো জানিসই আমরা সবাই লেট, লতিফ, রিয়া ছাড়া। তারে ডাক, জিগা আমার জায়গা রাখিনি কেন? হেঁটে এক পোলার ওপর ক্রাশ খাইছে, তাতে সব ভুইলা গেছে। হাদিও জায়গা পায়নি, সামনে বসছে। ওকে ওকে, বাদ দে। তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কি তাকস? আমি তো গানই বেশি পারি না। যাই পারিস কা, সবাই গাইতেছে। ওকে চল, আরবের থেকে যেতে পারলেই বাঁচি। পেছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম। আরবের থেকে দূরে গান শুরু করলাম। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিমের চলা, মরমের মূল পথ ধরে। গান আগেও কিছুজন শুনছিল, আবার অনেকে শোনেনি। অনেকের ভালো লাগলো, আর মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না।
কারণ তার নয়নের দিকে তাকাতেও আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাচ্ছিল, কিছুটা জোর করেই অনেককে দ্বারা গান গাওয়ানো হলো। একসময় আরাবের পালা। এবার আপনাকে গান গাইতেই হবে ভাইয়া, আমি গান পারি না, না বললে হবে না। সত্যি পারি না। বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না। অনেক কিছুই পারি। তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি বলছেন? আমি কারোর সাথে গাইতে পারি না? ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। কি বললেন? এই যে সবার দ্বারা সব হয় না। গাবো, আসেন। আরাব শুরু করলো, সাথে আমিও। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। গান শেষে সবাই হাততালি বাজালো। আরাবও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি, কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত একসময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এইখানে তার পরিমাপ বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছে ছিল তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো, সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখলো। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি আরাব। একা দাঁড়িয়ে যে? আজকাল একা ভালো লাগে। আনহা, বলুন। কিছু না। সরি বলতে চেয়েছিল, কারণ আরাব অনুতপ্ত, আগের গুলো খারাপ ছিল, কিন্তু আনহা কিছু করেনি। তবু আরাব এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত। তাহলে সরুন, ওরা ডাকছে। আমি চলে এলাম। আমি আরাবের কাছ থেকে চলে এলাম, কারণ আমার এখনো আরাবের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে কারণ কি। আরাবের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এত কিছু করেছে। কিরে, কই ছিলি? আদ্রির কথা শুনলি? কি? ওর নাকি সামনে বিয়ে। হ্যাঁ, আমরা জানিও না। আরে হ, তার উপর এত কিছু আমাদেরকে তাও বলেনি, বলতো না। তাইলে কেমনে জানলি তোরা? আরে কথা বলছিল তার ওনার সাথে, ধরা খাইছে। তাই নাকি? কই রে ওই? রিয়া পিটাচ্ছে মেবি। খারাপ, আমিও মারমু তারে। অদ্রির কাছে গিয়াই ওরে কাতুকুতু দেওয়া শুরু করলাম। তারপর আরো কিছু আজব থেরাপি মারলাম। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমার জানে জিগার, আমারে মারবি? তা মামু আমারে কও নাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউ রে। পরিচয় দিবি ওকে? ওকে। পরিচয় করাই দিবি ওকে? চলো মামি, ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদ্রির সাথে আড্ডা দিলাম, সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চললো। আমি যতটা পারছিলাম আরাবের থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কারণ কেন যেন যতই ভোলার চেষ্টা করি, ও যা করেছে ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকিয়ে সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে আরাবের স্পর্শ আমার কান্না আনছিল। স্থির থাকতে পারলাম না, কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে, ভেতরে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
তার প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়। কাছে আসলেই ছ্যাঁকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এইটুকু জানি আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সেই সব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতো করে। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তা পাওয়ার ছিল, তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়েই গেছে। আমার মধ্যে আর কি বাকি আছে যার কারণে সে আমার পেছনে ঘুরছে? হয়তো আরো অনেক কিছু বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরলো। কিছুটা চমকে উঠলাম। আরাম নয় তো? বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখি আরাম। যা ভাবছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসছে? তো পারছি না আর। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসই তো কেড়ে নিছেন, দিয়ে কি হবে? এসব বিষয় বাদ। ওকে। জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? ড্যাম শিওর। তুমি নিবেই? যদি না নেই? বাজি? বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আর পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হ্যাঁ তো দেখি মাইন্ড কিলার। হ্যাঁ থেকে কেমনে জানলো কিটক্যাট আমার ফেভারিট? সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা ব্যর্থ। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম, কারণ যতই চুপ থাকি কিটক্যাট আমার জান। জান যায় পার কিটক্যাট নেই যায়। কি বলছিলাম? না না, নিয়ে পারবে না। আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তা দেন। কি চান আপনি? যা চাইবো তাই, কিন্তু দিবেন বলছেন। এই রে, কি বলে ফেলেছি। এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও। কি চান বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে? মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমাকে দিয়ে কি করবেন? তাও আবার রাতে? আরব শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ হ্যাঁ। যাক, তবু অন্য কিছু তো চাইনি, বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার মাথা, সরি আমার কোল, আমার হাত তার হাত, তবুও আমার কেমন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, সে আরো কাছে টানছে। এতটা ঘৃণা জন্মিয়েছি যে ভুলে ঘৃণা না, সরি ভালোবেসে না ফেলি। সব গুলিয়ে যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলব কি। সে কি আমার প্রেমে টেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না, সে তো শুধু চায় আমার সব। তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে, কখন কি করে সে, কখন কি চায় সেটা নিজেও বুঝতে পারে না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝবো? সেদিন রাতে সবাই যে যার রুমে, আমি আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরবের ঘরে গেলাম। আসছো? তোমারই অপেক্ষায় ছিলাম বেবি। এই 2 ঘন্টা আমার। কেন, আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিভ নাই। যাই হোক, সে আমাকে বসালো। এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠলো। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে হচ্ছিল। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করতেছে। কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, বলুন। আমার মাথা ব্যথা করতেছে, মাথাটা একটু টিপে দিবেন?
কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। ও সরি। আরাব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনতেছি। জাদুটা তো করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম, তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হাতের উল্টা। আরাব প্রশ্ন করলো, কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই আনহা, পড়বে না, এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলো। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় কথাটা বললাম। ও আচ্ছা। আরাব উঠে দাঁড়ালো, আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। কেন? আচ্ছা চল। আরাবকে রেখে চলে আসলাম, তবুও আমি ঘরে আছি। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরাবের দিকে, কিন্তু আমি এটা বুঝি না আরাব কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় আরাবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না এটাই ভাবছিলাম, কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশি হলাম যে তার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি, পুরো স্মৃতি আমার সাথেই, যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এদিকে আমি একা একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়ায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাব গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরাবও ভালোই ছিল, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরাব আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরাব আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করলো। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাব। এখানে যে দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকু বলে চলে যেতে লাগলাম। পা পিছলে গেল, আরাব ধরে ফেললো। আবারও ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? কেন? জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগের গুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে, যেই হোক, সত্য তো এটা আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলোই রিজার্ভ করে। আচ্ছা, আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিন বিয়ে করব না। তাহলে এত কথা মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরাব কোনো জবাব দিল না, জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নাই। পেছনে তাকিয়ে দেখি আরাবও নাই। তার মানে কি ও সত্যিই চলে গেছে? এখন আমি একা কি করব? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা, চিন্তা বাড়তে লাগলো। আশেপাশে জিজ্ঞেস করে অজ্ঞতা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম। আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশি ফাঁকা লাগতে লাগলো। সামনে দুইটা রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সাপ দেখতে পেলাম। এমনি আমার এসব প্রাণী আজব লাগে, প্লাস ভয়ও।
আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, নড়ার শক্তিও হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাব। ভয়ের কারণে আরাবকে জড়িয়ে ধরলাম। শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি, ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না, শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম, পিক দেখিয়ে তোমার। তখন বলল, আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? হুম। আর যে কি কি করছেন আল্লাহ জানে। আরব মেবি বাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরবকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম। পেছনে তো দুটো রাস্তা ছিল, কিভাবে বুঝলেন? তুমি যে উবু দোষ বিষ করে বেশিরভাগ কাজ করে জানাচ্ছিল, আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা কেমনে জানলাম? ভাই আমারে একটু টিপস দিবেন? হাসো বৎস। ফুটেন, আমি কোনোদিন আপনার হেল্প নিব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখবো না। এখন যাই হোক, একা যাবে নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব? জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন, কিন্তু আনহা না আরাব ভয় পেয়েছে। আমি পেছন ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। কিচ্ছে এরাম করে দাঁড়ায় কেন? আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কি তা সত্যি এত বড় হয়ে ভয় পান? না মানে, হায় রে, যে ছেলে এত মেয়ে শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতে ভয় পেল। আসেন, আমি আছি, আপনার কিচ্ছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরাবের দিকে তাকিয়ে দেখলাম আরাব এবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরাব আমাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আমি পাশের জনের হাত ধরে ফেলতাম। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরাব আমার হাতটা ধরলো। আমরা হাঁটছি। তা মিস্টার আরাব, আমার প্রশ্নের জবাব দিবেন না? জানতাম জবাব নেই। আরাব আবারও বিদ্যুৎ চমকালো। আরাব শক্ত করে আমার হাত ধরলো। ও একটু বেশি হয়তো ভয় পায়। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে। কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বোঝা যায় না মানে খাই, খাওয়ার জিনিস খাই না। একটু মোটা হও, বেশি পাতলা। পারফেক্ট আছি। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হয়েছে। স্টপ। ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছি। আচ্ছা মিস্টার আরাব, সত্যি করে বলেন না, আমার কি দোষ ছিল? জানি না। আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি কিছুটা ঠান্ডা পানি হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আচ্ছা। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও না। কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এইটুকু বলে আমি আগাইতে লাগলাম। আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আরাব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুঠের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়ল। দুজনেই কিছু সময়ে দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরাবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। ভিজো না। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। আর না হয় একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন? সুযোগ কাজে লাগাবেন? জবাব দিলাম না। আমি আরাবের দিকে তাকালাম।
সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটাই, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না। আসো, আমি তো যাচ্ছি। দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যায়েন না, আমি আসছি আপনার ওদিক। না। যা বলছি শুনলে প্রবলেম? আমি আরবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরব আর চোখে আমার দিকে তাকাতে লাগলো। যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি, বৃষ্টির চেয়েও বেশি আরবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরবের প্রচুর ইচ্ছে হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তে আরব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠলাম। কিছু বলতে যাব, কিন্তু আরব ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরবের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরব আমার দিকে তাকিয়ে আছে। আরবের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘুরে জড়াতে লেগেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো, ঘোর কেটে গেল দুজনেরই। সরি। ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিছু হবে না। ক্ষুধা লাগছে? না। কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, সিঁড়ি খেতে লাগলাম। খাবেন? না। খুশ, খান। বৃষ্টি কখন যে থামবে কে জানে। আচ্ছা। আমি আর আরব শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দর পোলা। মানে? শয়তানি তোর। কি? তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? সরি, ভুলে গেছিলাম। আমার বোতল? প্রবলেম কই? আমার একটা মাত্র বোতল আনছি। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি? বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমারে তো করলেনই, আমার বোতল রেও। আমার বোতল রে। আনহা, বাচ্চামি লিমিট আছে। আপনার লিমিটের গুষ্টি কিলাই। আমার বোতলে মুখ লাগাইলেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবা না? ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। ভুলে গেছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম আরবের থেকে। আরব বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আনহা, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নেই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান দেখেছি, কিছু আনছি কিনে। না, মানে একা থাকবো আমি। কেন, ভয় পাও? না না, একদম না। আনহা কিছু ভয় পায় না। তা তোমার চেহারা দেখে বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নিবে, তাই বলেছি। আর কোনো কথা বললাম না। আরাপ আগাতে লাগলো। মিস্টার আরাফ। আরাব পিছন ফিরে। কি? তাড়াতাড়ি আইসেন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগলো। ওর চিন্তা বেড়ে গেল। আনহা, আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কি কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হলো। ও গিয়েই, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে। চুপ। আরে কেন আসছো এখানে? বেশি ঢং। অল টাইম বাচ্চামি, আজব। হইছে। না। হুশ, গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না পাগলি হবে। ধুর। ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চার মতো খেলতে লাগলাম। আরাব ভালো করে বুঝলো আমাকে বকলেও লাভ হবে না, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এডি কি? গাউন, একটা সুতি। ওড়না আনছেন? না, স্ক্যাপ পাইছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? এ তো গপ ছিল, শিখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গেছিলাম। সরি। কিন্তু কি? পাল্টামো কোনে? এখানেই কোনো গাছের আড়ালে। থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না।
যদি না করো আমি জোর করে পরিয়ে দিব। হ্যাঁ? জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নাই। ভাবলাম তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়ে আরব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আনহাকে মেরুন রংটা মানিয়েছে। হয়েছে সব সময় একরকম। যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আর আজ জবাব দিল না, তাই আমিই বললাম চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি, আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল, তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কিরে কইছিলি এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটাইলি, কেমন লাগলো? বাবু জুতা খাবা? ও আমি বললেই দোষ, বাকিরাও বলছে। বারে, আমরা কখন বললাম? বাবু তোমাদের প্রত্যেকটারই চিনি আর সাধু শাস্তে আইসো না। ওলে ওলে, এবার বল কেমন কাটালি? দাঁড়া, সবাইকে বলতেছি। ওকে, সবাই দাঁড়া। সবাই দাঁড়ানোর পর আমি এরম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল, মিয়া সবগুলোর পেছনে তোর। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারায় গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর শয়তানিগুলো তোদের জন্য আমি বকা খাইলাম। ও মানু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি ওখান থেকে, চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোস্টেলে ফিরে এলাম। সবাই যে যার মতন মজা করতে লাগলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। হঠাৎ আরাবের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর ব্যালকনির বাইরে আরাবকে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভেতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার ব্যালকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব এখনো সেইখানেই দাঁড়িয়ে, এখনো আমাকে ইশারায় ডাকছে। আমি তাকে ফিরে যেতে বললাম ইশারায়, আর আরো বললাম আমি যাব না। আরাব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরো কিছু সময় পর আমি নিচে নেমে গেলাম। ছাতা হাতে তার কাছে যেতেই, এইভাবে ভিজান মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমাকে? কেউ না। তো তো কিছু না। হইছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করেই জানি তুমি পারো কিনা। পারি না। ভালো করে গান গামা, নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10-15 পা আগালাম। তারপর পেছনে ঘুরে দেখে আরাব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার, তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো, ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে? আমারটাই নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম, তাই। ওকে বেবি, চলো। আমি আরাবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখেই আরাবকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাববে, তাই লুকালাম। যদিও আরাব আর আমি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরাবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়েই সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরাবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। আরাবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না, কিছু না। যাবেন কি না? ওকে। আরাব আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছতেছিল, এমন সময় মাথায় এলো কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাব বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাব চলে এলো।
এত জলদি? বললাম না গান শুনবো, আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম পেয়েছি। শারীরিক ভাবেই শুধুই। যাই হোক, স্বার্থপর আপনি, নিজের চাওয়া পূরণের সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আমার পাশে বসতে লাগলেই বলি ওদিকটায় বসুন। ওকে। কষ্ট পেলেও কিছুই করার নেই, আপনি যা করেছেন তারপর পাশে। ওকে, দূরেই আছি, শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি ভালো গান করো। ধন্যবাদ। এবার আসুন। বের করে দাও। ধরে নেন তাই। আরাপ উঠে যেতে লাগলো। যাওয়ার আগে আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেয় তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে, জানি পারবে না। আরাপ চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেটে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে। আর হ্যাঁ, বল। তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? কে নাসির? ভুলে গেছিলাম আরাপ নাসির সেজে আছে। দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না, ভাইটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তাই কাজে গেছিলাম। সত্যি? আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম, এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরবের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রাখছে। আমি আরবের প্রতি কিছুটা দুর্বল, আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়েই সারা জীবন কাটিয়ে দিব। কিন্তু সমস্যা ঘটলো আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচতেছি, আরাব কি তার ভুলের শাস্তি পাবে না? এইসব আমার মাথায় ঘুরতেছিল। এমন সময় মিমির কল আসলো। বল। কই আছিস? বাড়িতে কেন? একটু ক্যাফেতে আয় জলদি। পারবো না এখন। আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকেই সামনের দিকে আরাবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরাব, একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগলো, তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনোদিন ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে। আমি এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামলে নিল। জি বলুন, কি দরকারে? না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো, আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা আমি রাজি। থ্যাংক ইউ, অনেক বেশি।
আমি আর রিয়াদ ভাইয়া আরো কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আনহা, জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাবে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? দর্শনের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। পরে কথা হবে প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনার সাথে আজ আসি। আচ্ছা। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। আগে তো পাইতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হয় কেউ। মিশিও না, ভালো না মনে হয়। আমার ব্যাপার। আপনার জিএফ কে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলছি তাই। শোনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকার নাই আপনার। ওকে। অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট আ বডি লাভার। ইয়া, আই এম দ্যাট। Get away, okay? You are not related with me and I don't wanna see your face again. বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরাব তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগন্যান্ট। আরাব ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসেই আমি এসব ভাবতেছিলাম। আনহা, আমাকে কিছু বলতে হবে না। আনহা বিয়ে করবা? আরাবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না, আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। তাতে ঠিক করলাম আরাবকে আমি বুঝিয়েই ছাড়বো। সঠিক কি আর ভুল কি সোজা রাস্তায় বুঝবে না, তাই উল্টো রাস্তা। পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম, এমন সময় আরাব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াস? জি। বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আরাবের হাত ধরলাম। আরাব অবাক, কারণ আমি এমনটা করি না। এখানে আপনার বেবি আছে। আরাব বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো এইভাবে। আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন, যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরাব আগে আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। আরাবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরাব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন, আনহা, কাল কখন দেখা করবা? কেন? শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছো? না তো, একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? আনহা, এভাবে বলো না, বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করছি আগেই তো সরি বলছি। সরি বললে সব মেটে? না, কিন্তু আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি, জবাব নাই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দিব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলেই চলে এলাম। তারপর রাতে আরাবের মাথা গরম হয়ে গিয়েছিল। ও পাগল প্রায় হতে লাগলো, কিন্তু নিজের ভুল বুঝে গেল এক রাতেই। সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, কেউ কেউ গালি দিল। আরাব কিছু বললো না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। পরের দিন সকালেই অহনাদের বাড়িতে বেরিয়ে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিল।
বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরাব দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে আছে। ভালো করেই বুঝলাম চিন্তায় ছিল সে। আরাব এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আব্বু আম্মু ঢুকতেই, কি হয়েছে এই অবস্থা যে? আনহা আমাকে ক্ষমা করে দাও। আরো অনেক কথা বলে মাফ চাইলো। উঠুন। মাফ করো, বাদ দেন। প্লিজ ক্ষমা করো। মাফ করেছি। সত্যি? ওই মেয়েগুলোর কাছে মাফ চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা বাদ দেন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। আমার আর আপনার না, মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপিটা করবে আপনাকে। আনহা? চোখ দেখেই বুঝলাম প্রশ্ন করছে। সত্যি কি তাই? সত্যিই তা। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাটাকে নষ্ট করবো কি নুহু? আমার বাবু এটা। আই লাভ ইউ। ওই ওই নোংরা মানুষ, গোসল কইরা আয়, হনুমান কোনেকার। এই হনুমানটাকেই পাবা। পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে, পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানাই দিছিলাম কেন এমন হলো, এই সেই। ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হলো। হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আরাব আর আনহার মেয়ে হলো, নাম রাখা হলো আরভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।